গেছে আমার আম্মা, আমি আই। আমি বলছি ইচ্ছা বাবা যাও, আল্লাহ রাওলা না কইলে যায় না বারইয়া। সুস্থ অবস্থায় ঘর থেকে বাইরে হয়ে গেছে, কিন্তু মৃত অবস্থায় বাড়িতে ফিরে আসছে। এমতা অবস্থায় তার বয়স মাত্র 21 বছর। হ্যাঁ, 21 বছরের একটা জীবন্ত ছেলে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হলো, কিন্তু মৃত অবস্থায় বাড়িতে ঢুকলো। এমত যাওয়ার পরে সারাদিন কুরমাজের কোনো ফোন দিছে না। আমি 3:55 একটা ফোন দিছি, আমার ফোন রিসিভ করছে না। আমি এখানে লাঠিপাড়া ছিলাম, এর মাঝে একটা ফোন আইছে আমার বার হুতর গেছে বাসিদ শুনিয়াও আমি কুড়ালার থেকে ফেলাইও বাইরেছি। ওবানির পরে জিজ্ঞা করছি যে খিতারে, আমার উঠিয়া কইছে বাসিদরে লইয়া তারা মেডিকেল যাইরা। বললাম কি হইছে? বলে হালকা কারেন্টের শর্ট পাইছে। তখন আমি উঠে কইছি তুই যাইস না, আমারে লইয়া যা। আমার বড় ছেলে বাড়িত নাই, ছোট ছেলে বাড়িত নাই। আমি দয় ছেলের লগে যোগাযোগ করছি, করিয়া তারা কইছে আমি সুরমা গিটে গেলাম, মা তুমি কুদ্দুজর লগে। আমি গেছি তার লগে, গিয়া দেখি আমার ফুয়া সিটও তাই, আমার ফুয়া নাই, সিটও তাইয়া তারা রাখিচ্ছে। তখন আমি ও মালিক যে থারে আমি ধরছি, ধরার পরে জিজ্ঞা করছি আমার ফুয়া কিলা মরছে কও। আমারে উঠিয়া কইছে, পুলিশ আইয়া উঠিয়া কইছে আমারে যে আপনি সারকা আমি আন্ডারে তারে রাখমু, উনিরে যাইতে দিতাম না। পরে তারারে কইছে আমি আই, একটা কাগজ রয়েছে তারে যে ভর্তি করাইছে, কাগজটা লইয়ার কইয়া হে যেন গেছে, আর কোনো যোগাযোগ নাই তার লগে। একবারে আমরা যত আছি সব ওর ফোন দিয়ে ট্রাই করছি, ফোনে যোগাযোগ করতে পারছি না। আমরা মেম্বার আছেন, মেম্বারের ফোন দিয়ে যোগাযোগ করছি, তার ফোন রিসিভ করছে না। এখন পর্যন্ত কোনো যোগাযোগ আমরা লগে করে নাই। এখন আমরা যোগাযোগ করছিলাম আপনারা মেম্বারের মাধ্যমে, তাই ফোন রিসিভ করছেন। সন্ধ্যা পরে কইছেন আইবা মনে হয় আপনারা মেম্বার সাহেবের লগে বইবা। আমার ফুয়া মরছে তারা কিন্তু উপাইয়া দেখছে। আমার বাচ্চারে বাঁচানিতে একজন মানুষ গেছে, বেটায় কইছে ধরিও না। আমার ফুয়ারে বাড়ি মারি হাত ভাঙ্গিল না, মানে ভাঙ্গাত লইয়া আমি তাকলাম, মানে 8টা বাড়ি মারি ভাঙ্গিল না। আমার ফুয়ারি আঙ্গুল জ্বলিয়া ফুরই গেছে, বা মাথার খানি আঙ্গুলটা জ্বলিয়া ফুরই গেছে। আমার ফুয়ারে বাঘ গিল না, এখানে এই সাইডের ফুরে তো জান দিয়া কইল না আম্মা, আব্বা একবার ডাকলো নে, ভাই একবার ডাকলো নে। আমার যদি অবস্থা আর্থিক অবস্থা হইতো না তো আমার বাচ্চা গেল না। আমার আর কিছু করার নাই। আপনি তো ভাই ফোনও ধরেন না, আর ফোন ব্যাকও করেন না। আপনার বাসাতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আপনি কোনো খোঁজ খবর নিলেন না। হ্যালো, প্রাইভেট টিচার, লেখাপড়ার পাশাপাশি সে প্রাইভেট পড়ায়, বাসায় প্রাইভেট পড়ায়, এটাই তার মূল পেশা। আর এদিন আনফর্চুনেটলি গতকালকে তার হয়তো কোনো কলিগ তারে ফোন দিছে, ওর কমিটমেন্ট রক্ষা করতে ওখানে গেছে। তো এখানে গিয়ে আমরা যা কিছু দেখলাম, যা কিছু অবজারভেশনে আমরা দেখলাম, আসলে আমাদের দেশে লাগে শ্রমিকদের কোনো মূল্য নেই। মালিকরা শুধু কাজ করাইবে, কেমনে বেশি কাজ আদায় করাইবে, কেমনে কম টাকায় বেশি কাজ করাইবে, সেফটির কোনো ব্যাপার নাই। যদি মালিকে এখানে সেফটির ব্যাপারটা রাখতো, তাহলে এই নির্মম দুর্ঘটনাটা আজকে আমরা দেখতে পেতাম না। ওখানে মালিক যে বাটে কাজ করাইতেছে, ওখানে ইলেকট্রিক কাজ করাইবার আগে এই রঙের কাজ শুরু করছে। যদি ইলেকট্রিক কাজ ওর কমপ্লিট থাকতো, তাহলে ওখানে বাল্ব টাল জ্বালাই থাকতো, অন্ধকার হইলে ওই লাইটের আলোর মধ্যে রঙের কাজটা করতে পারতো। যেহেতু ইলেকট্রিকের কাজ করাই নাই, এই হোল্ডারের মধ্যে লাইট ফিটিং করা ছিল, খোলা হোল্ডারের মধ্যে ওই হোল্ডার ধরে অন্ধকারের মধ্যে রঙের কাজ করছে। আর এই হোল্ডারটা সে ওই রুম থেকে ওই রুমে নিতে গিয়া এই কানি আঙ্গুলটা হোল্ডারে বাজার পরে সে এখানেই লুটে পড়ে, এই মাটিতে লুটে পড়ে যায়। কিন্তু ওখানে কোনো লোকই তাই শাউটিং করার পরে তাৎক্ষণিক কেউ আইয়া তাকে বাঁচায় নাই, ধরে নাই, যার কারণে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কিছু লোক আসিয়া তারে ওখান থেকে টমটমে মেজর টিল্লা বাজারে আনছে। মেজর টিল্লা বাজার থেকে আবার সিএনজি উসমানীর নিতে আমাদের ধারণা ওখানে সে মৃত্যুবরণ করে। আমরা যদি ওখানে এই যে শর্ট সার্কিট যেটা হোল্ডারের মধ্যে হয়েছিল, যারা ইলেকট্রিক কাজ করে এদের সাথে আমি কথা বলছিলাম, প্রায় ইলেকট্রিশিয়ান বলছে এইটা যে মানুষ মারা যাওয়ার মতো কোনো শর্ট হইতে পারে না। এটা এইরকম শর্ট আমরা সচরাচর খাই, কিন্তু তার এই শর্ট খাওয়ার পরে অবহেলার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে তার এই মর্মান্তিক মৃত্যুটা আমাদেরকে দেখতে হচ্ছে। তো যাই হোক, আমি সবার
বিল্ডিং মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কাজ করাইবেন ঠিক আছে, কিন্তু আগে শ্রমিকদের সেফটিটা দেখবেন। আজকে এই যে সে অকাল মৃত্যুবরণ করছে, তার বিবাহর আজকে 13 দিন হয়েছে, মাত্র 13 দিন হয়েছে তার নতুন বিবাহ করছে। এখন চিন্তা করেন, আপনার সবারই তো সংসার আছে, সবারই তো ফ্যামিলি আছে, চিন্তা করেন নতুন আজকে 13 দিন 12 দিনের মাথায় সে মারা গেছে। এখন তার এই নতুন তার ওয়াইফের কি হবে, বা তার আব্বা আম্মার কি হবে, বা এই ফ্যামিলিটার কি একটা অবস্থা। এখন আমরা তো অবাক, কি করব, কিছু করার নেই। একটা লাইন, পুরানা একটা লাইন ছিল, 1 সপ্তাহ আগে আমার বড় ছেলে গিয়া বলছে যে এই লাইনটা এটা ঠিক করে নেন, এইগুলা মানুষ মারা যাবে। ওই মালিক, ওই বিল্ডিং এর মালিক বলছে, মালিক মানুষ মারা গেলে তোমার কি, এটা মরার জন্য রাখছি, এইরকম কথা বলছে। আর গতকালকে যে আমার ছেলেটা যেই সময় ওই ওই ইয়েটা যখন কারেন্টের যখন লাগে, তখন একটা লোক বাঁচাইতে চাইছিল, ওই মালিক বলছে ওকে ধরবে না, মানে চেষ্টা করছিল বাঁচাইবার জন্য, সে বলছে যে ধরবে না, না ধরিয়া আমার ছেলেটা এইরকমই তরফাইয়া মারা গেছে। পরে ওই মালিক বাসাটা তালা মারিয়া বাসাটা থেকে চলে গেছে। পরে ওই অন্য লোক এই বাসা মানে আমার ছেলের লাশটাকে উঠাইয়া নিছে। পরে 6টা মেডিকেল নেওয়ার পরে পরে দেখা গেছে যে ওই মালিক নাই। ওই মালিক কোথায় গেছে, ওই মালিকটা আর পাওয়া যাচ্ছে না। এখন আমার এইটা আপনাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট, আমার আবদার, যে এই লোকটা কেন আমার ছেলেকে কেন এইরকম বিপদে নিয়ে পালাইলো। আমার ছেলে তো কারেন্টের কাজ করে না, উনি গেছে একটু জিও করার জন্য, হেল্পারি করার জন্য রঙের কাজে, তো সে কারেন্টের কাজে লাগে নাই, যায় নাই, কারেন্টের কাজে কেন ওরে এইটা দিল, আর দিয়া মানে আমার ছেলেটার মারলো। সে আবার আমার ছেলেটার কোন ধরনের কোনো মানে মালিকের অসতর্কতার কারণে আমার ছেলেটা মারা গেছে। তারপরে যখন ধরছে তখন ওই সে কোন ধরনের মানে সহযোগিতা করে নাই, এবং ওর ছুটায় নাই। ওরে একটা লোক চাইছিল ছুটাইতে দেয় নাই, এইরকম মানে এই আচরণটা করছে। এতো এইরকম। তারপরে মেডিকেল আমরা লইয়া যাওয়ার পরে সে আর যোগাযোগ করে নাই। কেউ তো কিছু করার নাই, একটা মানবিক কারণ আছে। আপনার একটা সুস্থ স্বাভাবিক মানুষ আপনার বাসার সকালে কাজও গেছে, কাজ ছাড়িয়ে আওয়ার সময় আপনার ওখান থেকে মৃত্যুবরণ করছে, আপনি তো মানবিক কারণেও তো একটুটা যোগাযোগ করা যায়, ঠিক আছে নানি দিলা কই থেকে। আমি কালকে আপনারে অন্তত 50টা ফোন দিছি, আপনি ফোন রিসিভ করেন না। ফোন দিয়ে আপনারে যদি আমি আপনার নাম জিজ্ঞা করিয়া কই না, আমার নাম দিয়ে তুমি কিতা করতে, বাসার ঠিকানা দিয়ে কথা করতে, এইগুলার তো দরকার নাই। এখন ফোন তো আপনি একটা নিম্ন একবারে একটু সহানুভূতি আছে নানি, একটু সহানুভূতি জানানি যায়, একটু সহানুভূতিও তুমি জানাইলে না, ঠিক আছে নানি। এখন তুমি তাই যদি তোমার তান খাম বড় মনে করো, টেকারে মনে করো, বিল্ডিং রে বড় মনে করো, ওই যে একটা শ্রমিক, তারও তো বউ আছে, বাচ্চা আছে, মা বাপ আছে, তারও তো একটা সামাজিক অবস্থান আছে। হে যে মারা গেল, বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা তোমার মাঝে আসেনি। তোমার মাঝে তো আমরা বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা আমরা দেখলাম না। তুমি আমরা প্রমাণ করতে পারছো না। মালিক ভাই তো তার লগর এক কামলা, মালিক ভাই কিতা, মালিক ভাই তো তুমি যে মালিক ভাই রে খালি মালিক ভাই কয়, আমি তো তার লগর এক কামলা, আমার কিতা করার আছে, আমার কি ডিসিশন দেওয়ার আছে। আপনি যেন একজন মালিক পক্ষ হইয়া আপনার আচরণ কিতা করলা, কি কাজটা করলা আপনি কালকে থাকি এখন পর্যন্ত বিন্দু মাত্র আপনি কোনো সহানুভূতিশীল আচরণ করলা না, কোনো সাহায্য করলা না, কোনো সহযোগিতা করলা না, তার মা বাপরে একটা সান্ত্বনা দিলা না, তার আত্মীয় স্বজন বারবার আপনার কাছে গেছে সান্ত্বনার বাণী লইয়া, আপনি একটু সান্ত্বনাটুকু তারারে দিলা না, বরং আপনি গা ডাকা দিয়ে আড়া লই গেলা। আপনি ভাই এটা করিয়া জীবনে চলা যায়? আপনি অসুস্থ বুঝলাম, এর বাদে তো দুনিয়ার চোখ মেলা আসুন, আপনি সারা দুনিয়ার কাম কাজ করাইরা, বিল্ডিং কাম করাইতে পাররা, সব তো কাম করাইতে পাররা, আপনার বাসা বাড়ি আছে, এখানে আপনি বুধবাইরা আপনার বাসা নিজস্ব বাসা আছে, এর বাদেও বাড়া বাসা বানাইতা, বাড়া দিতা, বাড়া ফাইতা, দনীয় হইতা, এটা সব বুঝুন। আর একটা বাচ্চা মারা গেল, তার 12 দিন হয়েছে বিয়া করলো তার বউ, হ্যাঁ তার জি 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 এখন পর্যন্ত ওই তার পোস্টমর্টম লাগেননি, তারে কিলা হসপিটাল থেকে রিলিজ দিতাম, কিলা ঘটনা ঘটলো, আপনি মালিক পক্ষ হিসাবে আপনি তো এইগুলা ব্রিফ করতে আসলা, আপনি তো এইগুলো সহযোগিতা করতে আসলা, আপনি গা ডাকা দিয়া আজকে আমরা কিলা পোস্টমর্টম করতাম, কিলা হসপিটাল থেকে আনতাম, কিলা ঘটনা বর্ণনা করতাম।
ভাই এগুলা তো আপনি আইয়া খোয়ালা, আপনি যদি গা ডাকা দিয়ে আজকেও যদি আপনি গা ডাকা দিলেন, কালকে যে গা ডাকা দিতা না খাইলে আমরা সামনে আইবা, কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? আলামতে কিয়ামতের খবর পাওয়া যায়। তুমি তো একজন মানুষ, আমরাও তো মানুষ, আমরা কি তোমারে গুলিয়া খাইলিমু? পাবলিকে কি তোমারে গুলিয়া খাইলিব? কিন্তু তুমি যে অসুস্থ তো একটা অজুহাত, এগুলো একটা অজুহাত, আসলে অসুস্থ না। আপনি সরাসরি খামর স্পটও আসলা, এই সময় অসুস্থ আসলা না। একটা ঘটনা ঘটায় গা ডাকা দেওয়ার লাগে, ঘটনা আড়াল করার লাগে এখন আপনি অসুস্থতার বান ধরছেন। হ্যাঁ, ওকে। আপনার আর্থিক সহযোগিতার মধ্যে আমরা যতটুকু পারি আমি আমার সম্বলে আপনি যেভাবে আপনি তার আর্থিক সহযোগিতা ক্ষতিপূরণ এগুলো আপনি দিবা। আপনি তার আর্থিক সহযোগিতা ক্ষতিপূরণ যেগুলা লাগে 10 এগুলা দিবা আপনি। ঠিক আছে, তাহলে আপনি আসরের নামাজ পড়িয়া আমরা মাটি আপনি মাগরিবের পরে আপনি যোগাযোগ করেন জানো, দেখে আপনি আপনি নিজস্ব ইচ্ছা আপনি যোগাযোগ করেন জানো। ওকে, আমি তো আপনার বুঝতে পারছি আপনি যেভাবে যেটা হয় আপনি করুন ভাই সাহেব। আমি অসুস্থ মানুষ, আমি চাইবার বাইকিং টিকিট দিয়েছি, 24 গেছি, আমার হাতে সমস্যা, আমি খালি কোনোভাবে বাচ্চা আসি হয়ে যাও, কোনোভাবে বাচ্চা আসি। বুঝছি। আপনি সকালে কালকে রাত্রে একটা ফোন দিতা বলে মেম্বার সাহেব ওলা ওলা আমি হয়তো ও কারণে আমি গা ডাকা দিছি, ও কারণে আমি ওখান করছি, বুঝছেন? তাহলে তো মোটামুটি আমিও তার মা বাবার একটা সান্ত্বনা দিতাম পারলাম। মানে এখন যা ওইবার হইছে, বুঝছেন নি? কোনো কাউ হিসাব আপনি কইরা অসুস্থ, আমি মানলাম অসুস্থ, আমি আশাবাদী মানুষ, আমি মানুষের বিশ্বাস করি, আমি মানছি আপনি অসুস্থ। আমরা আসর বাদে মাটি দিমু, মাগরিব বাদে আপনি সহানুভূতিশীল হিসাবে আপনি তার বাসা তাইবা, আমি আপনারে যতটুকু সিকিউরিটি দেওয়ার দরকার আমি অতটুকু সিকিউরিটি দিব। আপনার কোনো অসুবিধা নাই, ওখানে বইয়া আমরা এক কাপ চা খাইমু মাগরিবের নামাজ পড়ি আমার গ্রামে, ঠিক আছে? অসুস্থ সিএনজি রিজার্ভ করে লইয়া আইবা, আমি ভাড়া দিব, সমস্যা নাই। আপনি সিএনজি আপনি দরকার লাগে আমার বাসা তাইবা, ও পাশে আমার কেউ লাগতো না। আমার পক্ষ থেকে আপনার আগে আল্লাহ আমি জিম্মায় দিয়া দিলাম, আপনি যেভাবে কইন আমি এইভাবে রাজি। আচ্ছা, মাগরিব বাদে আপনি আমি আশা করবো আপনি আইতা, না হইলে আপনার প্রতিনিধি ফাটাইবা। আপনি আপনার প্রতিনিধি ফাটাও, মাগরিবের নামাজ পড়িয়া প্রতিনিধি ফাটাও দিয়ানোর গ্রাম। হ্যাঁ, আচ্ছা, সাথে কথা বলে আমি যা বুঝতে পেরেছি উনি একটু আতঙ্কের মধ্যে আছেন। উনি সরাসরি অসুস্থতার ভান করে উনি আসতে চাচ্ছেন না। উনি বলতেছেন মেম্বার সাহেব আপনার বাসায় আমি একজন সাব্যস্ত মানুষ পাঠাবো মাগরিবের নামাজ পড়ে, উনি কথা বলবে, উনি যে কথা বলবে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি ওই সিদ্ধান্তটাই মেনে নিব, আমি আপনাদের সিদ্ধান্তের বাইরে যাব না। মোটামুটি এখন দেখা যাচ্ছে উনি আমাদেরকে আশ্বস্ত করছেন ফোন কলের কথার মাধ্যমে। আশা করি দেখি মাগরিব পরে উনি কি করেন, ওনার আমরা কি সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারি, দেখি আমরা একটু ওয়েট করি, ওয়েট এন্ড সি।